শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তাপগতিবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকে আমরা মূলত তাপ ইঞ্জিন নিয়ে আমরা এই টপিকটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করব। যদিও আমরা তাপ ইঞ্জিন কাকে বলে, এটা কিভাবে কাজ করে সে বিষয়গুলো গত দিনে পড়ানো হয়েছিল, তারপর আমি এই জায়গা থেকে আবারও আজকের ক্লাসটা শুরু করছি। তো তাপ ইঞ্জিন কাকে বলে? তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি বা কাজে রূপান্তর করতে পারি, তাকেই বলা হয় তাপ ইঞ্জিন। তো এই তাপ ইঞ্জিনের সংজ্ঞাটা তোমরা পড়বে, 1 মার্কের জন্য পরীক্ষা আসে। এখন এই তাপ ইঞ্জিনে প্রধানত 3টি অংশ এখানে আছে। একটা হচ্ছে উচ্চতর তাপমাত্রার একটা তাপ উৎস থাকবে এখানে, এরপরে নিচের দিকে একটা আছে নিম্ন তাপমাত্রার একটা তাপ গ্রাহক অংশ থাকবে, আর মাঝখানে তোমার এই ইঞ্জিনটা থাকবে, তাপ ইঞ্জিন। তো তাহলে তাপ ইঞ্জিন কি করবে বলো তো? উৎস থেকে কিছু তাপ গ্রহণ করবে। তো সেখানে কি পরিমাণ তাপ গ্রহণ করেছে? Q1 পরিমাণ তাপ গ্রহণ করেছে, আর কিছু তাপ সে কাজে রূপান্তরিত করেছে। আর বাকি তাপটা তাহলে সে কি করবে? উত্তর হচ্ছে সে এই যে নিম্ন তাপমাত্রা যে তাপ গ্রাহকটা আছে এই অংশটাই কি করবে? ছেড়ে দিবে বা বর্জন করবে। তাহলে তার গৃহীত তাপটা হচ্ছে তোমার সে তাপটা গ্রহণ করেছে, কিন্তু তোমার Q1 পরিমাণ তাপ গ্রহণ করেছে, আর বর্জন করেছে কত? বর্জন করেছে সে Q2 পরিমাণ তাপ বর্জন করেছে। তাহলে কাজে রূপান্তরিত করেছে কি পরিমাণ তাপ? তাহলে আমরা বলতে পারি না Q1 মাইনাস Q2। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? শোষিত তাপ হচ্ছে Q1 জুল, আর বর্জিত তাপ হচ্ছে Q2 জুল। তাহলে কাজে রূপান্তরিত তাপ শক্তি কত হবে? W ইকুয়াল টু শোষিত তাপ মাইনাস বর্জিত তাপ, তাহলে Q1 মাইনাস Q2। এই জায়গা থেকে আমরা দক্ষতা বের করতে পারি। দক্ষতাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি। তো ইটা মানে কি বলো? কাজে রূপান্তরিত তাপ শক্তি ডিভাইডেড প্রদত্ত শক্তি। তো প্রদত্ত মানে যেটা আমরা গ্রহণ করেছি, তো প্রদত্ত মানে কোনটা বলো? Q1 নাকি Q2? Q1। আর কাজে রূপান্তরিত তাপ শক্তি কত? W। তাহলে তোমার W ডিভাইডেড Q1 ইনটু আমরা এখানে কি করব? দক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়, এই জন্য 100% দ্বারা আমরা কি করব? গুণ করে দিব। তো W ইকুয়াল আবার আমরা জানি যে তোমার Q1 মাইনাস Q2 ডিভাইডেড Q1 হোল ইনটু কি দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ করে দেব, কেননা দক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1 মাইনাস Q2 ডিভাইডেড Q1 ইনটু 100%। তো এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো ইঞ্জিনের কি বের করতে পারি? দক্ষতা বের করতে পারি। ঠিক আছে? তো যেখানে Q1 টা কোথাকার তাপ আর Q2 কোথাকার তাপ বলো? Q1 হচ্ছে তাপ উৎসের তাপ বা গৃহীত তাপ গ্রাহক, আর Q2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপ বা বর্জিত তাপ। তো সিম্পল একটা অঙ্ক আমরা এখান থেকে করতে পারি না বলো তো? যে তোমার কোন একটা তাপ ইঞ্জিন তাপ উৎস হতে ধরো 4000 জুল তাপ শক্তি শোষণ করেছে, এবং সে তাপগ্রাহকে বলা হচ্ছে ধরো তোমার 1200 জুল তাপ শক্তি, 1200 না, আরো একটু বাড়াইতে হবে, ধরো তোমার 2200 জুল তাপ শক্তি সে কি করেছে? বর্জন করেছে। তাহলে একটা তাপ ইঞ্জিন তাপ উৎস হতে 4000 জুল তাপ শক্তি শোষণ করে তাপগ্রাহকে 2200 জুল তাপ বর্জন করেছে। এখন চেয়েছে যে এই তাপ ইঞ্জিনটির দক্ষতা কত? তো বের করা যাবে না। এই যে যেটা যে তাপটা গ্রহণ করেছে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? Q1 দিয়ে প্রকাশ করব। আর যে তাপটা বর্জন করেছে সেটাকে কি দিয়ে প্রকাশ করব? Q2 দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? Q1 অলওয়েজ গ্রেটার দেন কি হবে? Q2 হবে। ঠিক আছে? আমার শোষিত তাপটা সবসময় কি হবে? বর্জিত যে তাপটা তার চেয়ে কি হতে হবে? বেশি হতে হবে। এটা কিন্তু কখনো ছোট হতে পারে না। ছোট হলে যদি ছোটই হয় তাহলে তো ইঞ্জিন কাজই করবে না। তোমরা কি বুঝতে পেরেছো যে Q1 যদি ছোট হয়, Q2 যদি বড় হয়, এটা তো কখনো সম্ভব না, তাই না? আমার এখানে বর্জিত তাপটা কার উপরে নির্ভর করবে? কি পরিমাণ তাপ শোষণ করতেছো আর কি পরিমাণ কাজ করছে তার উপরে এটা নির্ভর করবে। সুতরাং বর্জিত তাপ কিন্তু কখনোই শোষিত তাপের চেয়ে বড় হতে পারে না। শোষিত তাপটা কি হবে? বর্জিত তাপের চেয়ে বড় হবে। তো এই যে মানগুলো আমরা পেলাম, এটা ব্যবহার করে কি দক্ষতা বের করা যাবে? এই সমীকরণ ইউজ করে এটা কত পার্সেন্ট আসে বের করা যাবে না? 45%। তাহলে ও ক্যালকুলেশন করে ফেলেছে, তোমরা একটু বাসায় চেক করে দেখবে। এই 1 থেকে কিন্তু আবার ওই যে Q2 মাইনাস Q1 এর অনুপাতটা মাইনাস করে 100 দ্বারা গুণ করতে হবে। তো যাই, ওটাকে আমি ধরে নিলাম, তোমরা বাসায় চেক করবে। তাহলে আমার এই ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 45%। তো এর অর্থ কি বলতো? এর অর্থ হলো যে আমরা এই ইঞ্জিনে যদি 100 ভাগ জ্বালানি সরবরাহ করি বা এই ইঞ্জিনটা যদি 100 জুল তাপ শোষণ করে, তাহলে কত জুল তাপ কাজে রূপান্তরিত হচ্ছে? উত্তর হচ্ছে 45 জুল। 45 জুল কাজ তাপে রূপান্তরিত হচ্ছে। তো এই হচ্ছে মূল কনসেপ্ট। তো এটা হচ্ছে নরমাল একটা তাপ ইঞ্জিন। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী যেহেতু এই ইঞ্জিনগুলোর দক্ষতা অনেক কম এবং এই ইঞ্জিনগুলো আসলে আগের অবস্থায় একেবারে প্রত্যাবর্তন করতে পারে না,
তার মানে এটা সাইক্লিক অর্ডারে কিন্তু কাজ করে না নর্মাল এই তাপ ইঞ্জিন গুলো। কিন্তু তোমার পরবর্তীতে বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো, উনি একটা ইঞ্জিনের কাল্পনিক মডেলের কথা, তত্ত্বীয় কথা বলে গেছেন, থিওরিটিক্যাল কথা। প্র্যাকটিক্যালি আসলে ইঞ্জিন এখনো তৈরি করা সম্ভব হয় নাই। কেন সম্ভব হয়নি? কেননা উনি যে প্রক্রিয়াগুলো এখানে ব্যাখ্যা করেছেন, দুইটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। এই সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়া করতে গেলে এখানে বেশ কিছু কন্ডিশন আছে। যেমন সমষ্ণের ক্ষেত্রে পাত্রকে তাপের সুপরিবাহী হতে হয়, আবার রুদ্ধতাপের ক্ষেত্রে পাত্রকে তাপের কুপরিবাহী হতে হয়। আবার এখানে এই প্রক্রিয়াগুলো ক্ষেত্রে, সমষ্ণের ক্ষেত্রে চাপ এবং আয়তনের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হতে হয়, আর রুদ্ধতাপের ক্ষেত্রে চাপ এবং আয়তনের পরিবর্তন দ্রুত সংঘটিত হয়। এই যে কন্ডিশনগুলো, শর্তগুলো, এই শর্তগুলো বলবৎ করে এই কার্নো যে ইঞ্জিনের বিবৃতিটা দিয়ে গেছেন, থিওরিটিক্যাল তত্ত্বীয় ইঞ্জিন, এই ইঞ্জিনটি তোমার বাস্তবে এখনো তৈরি করা সম্ভব হয় নাই। এই জন্য এই মডেলটাকে বলা হয় তোমার কাল্পনিক মডেল। তো উনি যে ইঞ্জিনটার অবতারণা করে গেছেন, এই ইঞ্জিনটা তোমার সাইক্লিক অর্ডারে কাজ করে। এই যে কার্নো যে ইঞ্জিনটা বলা হচ্ছে, এই কার্নো ইঞ্জিনটা সাইক্লিক অর্ডারে কাজ করে। এবং সাইক্লিক অর্ডারের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে তোমার সে যে পয়েন্ট থেকে শুরু করবে ওই জায়গায় আবার ঘুরে আসবে। তাহলে তুমি একটা পয়েন্ট থেকে শুরু করে ঘুরে আবার ওখানে এলে, তাহলে একটা কাজ পেলে আবার এটাকে সাইক্লিক অর্ডার, এটা বারবার এটা রিপিটেড হতে থাকে। ফলে তোমার এই ক্ষেত্রে কাজের পরিমাণটা কি হয়? বেশি হয়। তো বলো তো, কাজের পরিমাণ যদি বেশি হয়, খেয়াল করো এই সমীকরণ থেকে তোমরা বলে দিতে পারো, কাজের পরিমাণ যদি বেশি হয়, ডাব্লুর মান যদি বেশি হয়, তাহলে বলো দক্ষতা কি হবে? বলো, তোমরা নিজেরাই বলো এখান থেকে। এই ডাব্লুর মানটা যদি বেশি হয় তাহলে বেশি হবে, বেশি হবে স্যার, বেশি হবে স্যার। তো কিন্তু বেশি বেশি হবে কোন কন্ডিশনে? ডাব্লু মান বেশি হতে হবে। এখন ডাব্লু বেশি করতে গেলে তোমার উনি যে তত্ত্বীয় কথাগুলো বলে গেছেন সেগুলো আসলে বাস্তবে তৈরি করা সম্ভব হয় না। কেন হয় না? আমরা তার ব্যাখ্যাটা আমরা এখন দেওয়ার চেষ্টা করব। এই যে দেখো, তোমার তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত, তো কোনো জিনিসেরই আসলে ত্রুটি মুক্ত হওয়া সম্ভব না, কিন্তু উনি বলতেছেন যে সকল দোষ ত্রুটি মুক্ত যে আদর্শ যন্ত্রে কল্পনা করেন তাকেই বলা হয় কার্নো ইঞ্জিন। এখন মূলত কার্নো ইঞ্জিন কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই কার্নো ইঞ্জিনে প্রধানত 4টি অংশ আছে। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে কিনা? এই যে উপরে যে অংশটা, এটাকে বলা হয় তোমার সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। এখানে কার্যনির্বাহক বস্তু হিসাবে তোমার এই সিলিন্ডারের ভিতরে গ্যাস স্থাপন করা হয়। যে কার্যনির্বাহক যে বস্তুটা লেখা আছে সেখানে কি রাখা হয়? গ্যাস। এটা একটা সিলিন্ডার, কিন্তু উপরে এটাকে বলা হচ্ছে পিস্টন। আচ্ছা, আর নিচের যে 2 নাম্বার যে অংশটা, এটা 1 নং অংশ হচ্ছে তোমার গ্যাস সিলিন্ডার। 2 নম্বর অংশটা হচ্ছে এটা উচ্চ তাপমাত্রা তাপ উৎস। 3 নাম্বার যেটা এখানে লেখা আছে সেটা হচ্ছে তাপ অন্তরক। আর এই জায়গায় লাস্টে যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমার তাপ গ্রাহক। এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহক। আর 2 নাম্বারটা হচ্ছে উচ্চ তাপমাত্রার তাপ উৎস। তাহলে এখন খেয়াল করো এই যে তাপ উৎসের দেখো চারিদিকে কিন্তু বাউন্ডারি টানা আছে। দেখো এই যে এগুলো বাউন্ডারি, এই বাউন্ডারি দিয়ে বোঝানো হচ্ছে তোমার এই 3টা অংশে তোমার তাপের, পরিবেশের সাথে তাপের আদান প্রদান হবে না। কিন্তু এই দিক দিয়ে কিন্তু উপরের দিকে একটা রেখা টানা আছে, দেখা যাচ্ছে কি? তাপ গ্রাহকের ক্ষেত্রেও তাই। জি স্যার। এই যে উপরে একটা রেখা টানা আছে, তার মানে এই দিক দিয়ে কি হবে? তাপের আদান প্রদান হবে। তার মানে ওটা হচ্ছে তাপের সুপরিবাহক। আর 3 দিকে যে বাউন্ডারি গুলো দেওয়া আছে সেটা কি? তাপের উপরিবাহক। তার মানে এই 3 দিক দিয়ে তোমার তাপের কোনো আদান প্রদান হবে না, শুধু উপরে যে অংশটা আছে সেদিক দিয়ে তোমার কি হবে? তাপের আদান প্রদান হবে। আর তাপ অন্তরক, এটা পুরোটাই, এখানে তোমার পুরোটাই তাপ অন্তরক। তার মানে এটার কোনো দিক দিয়ে এটা পরিবেশ থেকে আইসোলেটেড, এটা পরিবেশের সাথে সিস্টেমের তাপের আদান প্রদান হবে না। ইনসুলেটর। আর গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে একটু খেয়াল করেছো? গ্যাস সিলিন্ডারে দেখো 2 পার্শ্বে কিন্তু তাপের কুপরিবাহক। উপরে যে পিস্টন সেটা কিন্তু তাপের কুপরিবাহক, কিন্তু নিচের অংশটা কি বলতো? একদম তলদেশটা সুপরিবাহক। একটা রেখা, মানে ওটা হচ্ছে তাপের সুপরিবাহক। তার মানে এই নিচ দিয়ে কিন্তু তাপের আদান প্রদান হবে, কিন্তু অন্য 3 দিক দিয়ে কিন্তু তাপের আদান প্রদান হবে না। আচ্ছা, এখন তোমার এই যন্ত্রটা কিভাবে কাজ করে? তাহলে 4টা যে অংশ আছে এই অংশটা সম্বন্ধে আমরা এখানে জানলাম। আচ্ছা, এখন এই 4টে অংশ, এখন এই তাপ ইঞ্জিনটা, কার্নো ইঞ্জিনটা কিভাবে কাজ করে? এটা একটা চক্রের মাধ্যমে কাজ করে। এটা হচ্ছে একটা প্রত্যাগামী ইঞ্জিন। কার্নো ইঞ্জিন কিন্তু একটা প্রত্যাগামী ইঞ্জিন। প্রত্যাগামী বলতে বোঝানো হচ্ছে যে তোমার ওই যে সম্মুখমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, অর্থাৎ তোমার সামনে যাবে আবার সেটা পিছনে ব্যাক করে আগের অবস্থানে ফিরে আসবে। তার মানে এই যে এই ইঞ্জিনটা হচ্ছে প্রত্যাগামী ইঞ্জিন। তো প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে তুমি যেহেতু একটা সাইকেল কমপ্লিট করছো এবং এই সাইকেলটা যেহেতু বারবার পুনরাবৃত্তি হবে, এই জন্য আমার এই ক্ষেত্রে কাজের পরিমাণ, ডাব্লুর পরিমাণটাও তোমার কি হবে? বেশি হবে। আর ডাব্লু যত বেশি হবে এই ইটার মানটাও তোমার তত কি হবে? বেশি হবে, দক্ষতা বেশি হবে।
এখন এই প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমত আমাদের এই গ্যাস সিলিন্ডারকে এই উচ্চ তাপমাত্রা তাপ উৎস আসনের উপরে বসাতে হবে, 2 নং আসনের উপরে বসাতে হবে। তো বসানো হলে কি হবে বলতো, এই গ্যাস সিলিন্ডার নিচের অংশটাও তাপের সুপরিবাহক আর এই উৎসের উপরে অংশটাও তাপের সুপরিবাহক। তাহলে ঘটনা কি ঘটবে বলো? তাহলে এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা আছে এই গ্যাসের তাপমাত্রা খুব দ্রুতই, যেহেতু এটা উচ্চ তাপমাত্রা, বলা হয় যে তোমার অসীম তাপমাত্রা তাপ উৎস, অসীম বলতে আসলে উচ্চ তাপমাত্রা তাপ উৎস বলা হচ্ছে। তাহলে শুরুতেই খুব অল্প সময়ের মধ্যে এই গ্যাস সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা আছে তার তাপমাত্রা কাতে উন্নীত হবে, T1 কেলভিনে উন্নীত হবে। এবারে কি করতে হবে, এই অবস্থায় পিস্টন কিন্তু একটা অবস্থানে গিয়ে স্থির হবে, পিস্টনটা কিন্তু আপ ডাউন করবে। এই যে পিস্টনটাকে যে আপ ডাউন করাতে হবে, এই প্রসেসগুলো তৈরি করাটাই অনেক কঠিন, যার জন্য আসলে এই ইঞ্জিনটা তৈরি করা এখনো সম্ভব হয় নাই। উনি এই মডেলটা দিয়েছেন প্রায় 1885 সালের দিকে, 80-এর দশকে, 1800। তো কিন্তু বাস্তবে আসলে ইঞ্জিনটা এখনো তৈরি করা সম্ভব হয় নাই। ভবিষ্যতে হয়তো হইতে পারে যদি এই প্রক্রিয়াগুলো বলবৎ করা যায়। তো কি করা হলো যে গ্যাস সিলিন্ডারকে কোথায় বসানো হয়েছে, তাপ উৎস আসনের উপরে বসানোর ফলে তোমার অতি ক্ষুদ্র সময়ে এই গ্যাস সিলিন্ডারের ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসের তাপমাত্রা T1 কেলভিন হয়ে যাবে, চাপ হবে তোমার, একটা চাপ তৈরি হবে P1 আর একটা আয়তন তৈরি হবে গ্যাসের V1। তাহলে এই অবস্থায় একটা স্থানাঙ্ক পেলাম। এবারে এই তাপ উৎস আসনের উপরে রেখে কি করতে হবে, ওই প্রক্রিয়াগুলো কাজ করাতে হবে, ওই যে সমস্যা প্রক্রিয়া আর হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। কিভাবে? আচ্ছা, তাপ উৎস আসনের উপরে বসিয়ে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাদের, আমি কিন্তু প্রশ্ন করব। আচ্ছা, তাপ উৎস আসনের উপরে বসে কি করব আমরা, সমস্ত প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত হতে দিব। আচ্ছা বলো তো, আমরা যদি গ্যাসকে প্রসারণ হতে দিই তাহলে সিলিন্ডারটা কোন দিকে যাবে বলো? উপরের দিকে যাবে। তো উপরের দিকে গেলে আয়তন কি হবে, বেড়ে যাবে। আচ্ছা, আয়তন যদি বেড়ে যায় চাপ কি হবে, কমে যাবে। কিন্তু কি প্রসারণ বলা হয়েছে, সমষ্ণ প্রসারণ, মানে সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত হতে দিতে হবে। আচ্ছা, এখন সমষ্ণ প্রক্রিয়া যদি গ্যাসকে প্রসারিত হতে দিতে চাও তাহলে সেক্ষেত্রে এখন বলো তো, এটা যখন তোমার এটা উপরের দিকে উঠে যাবে তাহলে তোমার আয়তন বেড়ে যাবে, আর আয়তন বেড়ে গেলে তাপমাত্রা কি হয়, কমে যাবে। কিন্তু আমার তাপমাত্রা কি রাখতে হবে বলো, সমস্ত কন্ডিশনটা কি মনে রাখতে হবে, স্থির রাখতে হবে, তাপমাত্রা স্থির রাখতে হবে। তাহলে তাপমাত্রা স্থির রাখার জন্য সে কি করবে, এই তাপ উৎস থেকে আরো কিছু তাপ গ্রহণ করবে। তো সে যে তাপটা গ্রহণ করলো ওই তাপটাকে নামকরণ করা হলো Q1 জুল তাপ সে গ্রহণ করেছে। এবারে কি করা হবে, এই সিলিন্ডারটাকে এখন 3 নং আসনের উপরে বসাবো। আচ্ছা, 3 নং আসনের উপরে, এটা পুরোটাই অন্তরক। আচ্ছা, এই অন্তরকের উপরে যদি সিলিন্ডারটা স্থাপন করা হয় তাহলে সিলিন্ডার এটা পরিবাহক হলেও কোনো সমস্যা নাই, কিন্তু এটা এই 3 নম্বর অংশটা পুরোটাই তো অন্তরক। তো অন্তরক হলে এখন বলো তো তোমার এই ক্ষেত্রে যেটা করতে হবে, রুদ্ধতাপ প্রক্রিয়া গ্যাসকে প্রসারিত হতে দিতে হবে। আচ্ছা, রুদ্ধতাপ প্রক্রিয়া যে প্রসারণটা, সেখানে কি হবে, গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন কি আস্তে আস্তে হবে না দ্রুত হবে, দ্রুত নেমে যাবে। দ্রুত হবে, দ্রুত নেমে গেলে এখন এটা কিন্তু পরিবেশের সাথে সিস্টেমের তাপের আদান প্রদান হবে না। কেন হবে না? কেননা তুমি অন্তরকের উপরে বসিয়েছো এটা, ঠিক আছে। তাহলে অন্তরকের উপরে বসিয়ে রুদ্ধতাপ প্রক্রিয়া যখন প্রসারিত হতে দিলে তখন ঘটনা কি ঘটবে বলতো, তখন গ্যাসের চাপেরও পরিবর্তন হবে, আয়তনেরও পরিবর্তন হবে এবং আরেকটা রাশির পরিবর্তন হবে, সেটা কি বলো, তাপমাত্রার পরিবর্তন হবে। তাপমাত্রা পরিবর্তন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকটা তোমার তাপমাত্রা পেয়ে গেলাম, খেয়াল করো, আরেকটা তাপমাত্রা পেয়ে গেলাম, ধরো তোমার T2। আচ্ছা, এখন রুদ্ধতাপ তোমার সমস্ত প্রসারণ শেষে কি হবে, তাপমাত্রা T1 কেলভিনই থাকবে, একটা নতুন চাপ তৈরি হবে P2 আর একটা নতুন আয়তন তৈরি হবে তোমার হচ্ছে V2। এবারে কি করলা, এই জায়গা থেকে আবার তুমি কি করতেছো, রুদ্ধতাপীয় প্রসারণ করতেছো। তো রুদ্ধতাপীয় প্রসারণ শেষে কি একটা আলাদা তাপমাত্রা তৈরি হবে T2, আলাদা চাপ তৈরি হবে P3 আর আলাদা একটা আয়তন তৈরি হবে V3। দেখে স্থানাঙ্কগুলো বুঝতেছো কিনা একটু খেয়াল করো। এটা A স্থানাঙ্ক, এটা B স্থানাঙ্ক আর এটা হচ্ছে C স্থানাঙ্ক। আচ্ছা, আমি যদি এখন প্রশ্ন করি, বলতো A থেকে B তে কি ঘটনা হয়েছে, A থেকে B কি ঘটনা আমরা করেছি এখানে বলো। স্যার সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, কেউ ভালো করে বলতে পারো নাই, এখানে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ ঘটনা হয়েছে। তাহলে এখানে তাপমাত্রা স্থির আছে, খেয়াল করো, এটা T1 এটাও T1। আচ্ছা, এবারে B থেকে C কি করা হয়েছে, রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রসারণ হলে তাপমাত্রা পরিবর্তন হবে, কিন্তু পরিবেশের সাথে সিস্টেমের তাপের আদান প্রদান হবে না, কেননা এটা একটা অন্তরক। তাহলে এখানে পরিবর্তিত তোমার তাপমাত্রা T2, চাপ P3, আয়তন V3। এবারে আবার আমরা কি করব, C থেকে আবার আমরা D তে এটাকে কি করব, এই
গ্যাস সিলিন্ডারটাকে তোমার এই অন্তরের থেকে উঠিয়ে আবার এই তাপগ্রাহক আসনের উপরে আমরা বসাবো, 4 নাম্বার আসনটার উপরে বসাবো। তো 4 নাম্বার আসনটার উপরে বসানো হলে কি হবে, এখন এখানে যেটা করব আমরা সমষ্ণ প্রক্রিয়া আবার সংকোচন করব। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া সংকোচন তার মানে আমরা সংকোচন করে কিন্তু আবার ওই যে আগের অবস্থায় ফিরে যাব, এর জন্য এটাকে বলা হচ্ছে প্রত্যাগামী। তো তাহলে সমষ্ণ প্রক্রিয়া যখন সংকোচন করব তখন ঘটনা কি ঘটবে বলো তো? তখন সমষ্ণ প্রক্রিয়া সংকোচন করা হলে তাপমাত্রা আয়তন কমবে আর চাপ বাড়বে। তাহলে তাপমাত্রা ওটাই থাকবে, T2 থাকবে, কিন্তু চাপ পরিবর্তন হবে P4 আর আয়তন পরিবর্তন হবে V4। তাহলে আমরা ডি তে গেলাম। তো বলো তো সি থেকে ডি তে কি ঘটনা হয়েছে বলো? সি থেকে ডি সমষ্ণ প্রক্রিয়ার সংকোচন, সমষ্ণ প্রক্রিয়া সংকোচন করা হলো। তাহলে থার্ড স্টেজে আমরা কি করলাম, সমষ্ণ প্রক্রিয়া সংকোচন করে তাপমাত্রা ওটাই থাকবে, T2 থাকবে, কিন্তু চাপ আর আয়তন পরিবর্তন হবে। এবারে আবার ডি থেকে আবার আমরা কোথায় যাচ্ছি, আবারও আমরা ওই এতে আবার ফিরে যাব, কেননা সাইক্লিক মানে প্রত্যাগামী প্রক্রিয়ার সংজ্ঞায় তো তোমার ওখানে আবার ফিরে যেতে হবে। তো এই অবস্থায় আবার গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন, এখানে কি করতে হবে, রুদ্ধতাপ প্রক্রিয়া আবার সংকোচন করতে হবে চতুর্থ ধাপে। তো রুদ্ধতাপ প্রক্রিয়ার সংকোচনটা এমন ভাবে করতে হবে যেন আগের যে তোমার ওই যে তাপমাত্রা ছিল T1, চাপ যেটা ছিল P1 আর আয়তন যেটা ছিল V1, ওই অবস্থায় আবার ফিরে যাওয়া যায়। তাহলে এখন এখানে এই যে দেখো আমি স্থানাঙ্ক দিয়ে লিখে দিয়েছি, দেখো এ থেকে বি সমষ্ণ প্রসারণ, বি থেকে সি রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে কার্নো ইঞ্জিনে প্রথম ধাপে কি হয় বলো, এমসিকিউ প্রশ্ন। সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ হয়। দ্বিতীয় ধাপে কি হয় বলো? রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে টোটাল 2টা প্রসারণ হয়েছে, কিন্তু এবারে তৃতীয় ধাপে কি হয়েছে, মানে সি থেকে ডি সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন। তাহলে এখানে একটা সংকোচন হলো, আবার ডি থেকে এতে আরেকটা রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে আমার এই টোটাল সাইকেলে মোট 2টা প্রসারণ আছে, যার একটা সমষ্ণ প্রসারণ আর একটা রুদ্ধতাপীয় প্রসারণ, আর 2টা সংকোচন আছে, যার 3 নাম্বারটা হচ্ছে তোমার সমষ্ণ সংকোচন, আর লাস্টেরটা 4 নাম্বার ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই যে ব্যাপারটা, এই যে মেকানিজম, এই মেকানিজম করতে গিয়ে কিন্তু এখানে বহু কাজ করতে হয়েছে, তোমরা কি খেয়াল করেছো? জি স্যার। তাহলে তোমার প্রথমে এখানে তাপ উৎস আসনের উপরে বসে সমষ্ণ প্রসারণ ঘটানো হলো, আবার সেটাকে আবার এই অন্তরকের উপরে বসিয়ে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটানো হয়েছে, আবার সেটাকে আবার তাপগ্রাহকের উপরে বসিয়ে সমষ্ণ সংকোচন করা হয়েছে, আবার এই সিলিন্ডারটাকে আবার 3 নাম্বার আসনের উপরে বসিয়ে কি করা হচ্ছে, রুদ্ধতাপীয় সংকোচন করা হচ্ছে। তাহলে এই অন্তরকগুলো 3 নাম্বার যে অংশটা, এটা কেন নেওয়া হয়েছে বুঝেছো? এই যে রুদ্ধতাপ যে অংশটা, রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বলবৎ করার জন্য, কার্যকর করার জন্য। তাহলে এই যে আমরা যে প্রক্রিয়াটা পড়লাম, এই প্রক্রিয়াগুলোর মধ্যে যে প্রসারণ সংকোচন, তার মানে আমার গ্যাসের প্রসারণ সংকোচন করতে হবে, এই করাটা কিন্তু আসলে অত সহজ কাজ নয়। এইগুলো সহজ কাজ নয় বলে এই ইঞ্জিনটা এখনো তৈরি করা সম্ভব হয় না, এটা একটা কাল্পনিক মডেল। কিন্তু যদি কখনো সম্ভব হয়, হতে পারে কোনো না কোনো সময়, কেননা আল্লাহ সবই মানুষকে জ্ঞান দিয়েছে, কোনো না কোনো সময় হয়তো এই অবস্থাগুলো তৈরি হয়ে যাবে। তো যদি সম্ভব হয় তাহলে তোমার এই যে আগের অবস্থানে যে ফিরে এলে এতে, এটা কিন্তু আবার সাইক্লিক অর্ডারে আবার কাজ করবে। তো যত কাজ করবে তত কাজের মানটা কি হবে, বেশি হবে। আর কাজ যত বেশি হবে আমার এই ক্ষেত্রে তোমার কি হবে, ওই যে ইঞ্জিনের যে দক্ষতা, এটার মান বৃদ্ধি পাবে, এটার মানটাও কি হবে, বেশি হবে। এখন আমাদের তোমাদের কাছে আমার প্রশ্ন, একটু চিন্তা করে উত্তরটা দিবে। বলো তো, প্রসারণের ক্ষেত্রে কাজ কে করছে আর সংকোচনের ক্ষেত্রে কাজ কে করছে, একটু বলো, আগের লেখাপড়া সব। প্রসারণের ক্ষেত্রে তাপ প্রয়োগের ফলে কাজ করা হয়েছে। স্যার প্রসারণের ক্ষেত্রে স্যার গ্যাস কাজ করতে, মানে স্যার গ্যাস কাজ করতে, স্যার সংকোচনের ক্ষেত্রে স্যার পরিবেশ কাজ করতেছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। আরো একটু ভালো করে বলবে যে প্রসারণের ক্ষেত্রে গ্যাস নিজেই কাজ করে পরিবেশের উপরে। তো সেই ক্ষেত্রে তাহলে এখন বলো তো, সমষ্ণ সংকোচন অর্থাৎ ওই যে আমি একটু নিচে লিখতেছি, দেখো এ থেকে বি, হ্যাঁ এ থেকে বি তে সমষ্ণ কি হয়েছে, এখানে প্রসারণ হয়েছে, তাহলে এখানে একটা কাজ হবে, এই কাজটা কিন্তু প্লাস কাজ হবে। এবারে বি থেকে সি তে কি হয়েছে, রুদ্ধতাপীয় প্রসারণ, এই ক্ষেত্রেও কি হবে, ডাব্লু প্লাস হবে, খেয়াল করো। এবারে সি থেকে ডি, দেখো এটা বুঝতেছো কিনা আমাকে একটু উত্তর দাও। এই ক্ষেত্রে সমষ্ণ সংকোচন হয়েছে, এখন সংকোচনটা কে করে বলো, পরিবেশ। তার মানে এই ক্ষেত্রে W3 পরিবেশ মাইনাস হবে। আবার ডি থেকে যখন তুমি আবার এ তে যাচ্ছ, তখন টোটালটা কি হচ্ছে, এখানে রুদ্ধতাপীয় সংকোচন, এই ক্ষেত্রে কিন্তু পরিবেশ কাজ করবে সিস্টেমের উপরে, W4টা মাইনাস হবে। তাহলে টোটাল একটা চক্রের টোটাল যে কাজ, সেটা কি করবো আমরা, W ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4।
এবারে আমরা W1 এর যে মান সেটা কি প্লাস মান চলে আসবে, তাই না? W2 এর যে মান সেটা কি প্লাস মান চলে আসবে, আর W3 এখানে প্লাস কিন্তু এখানে মাইনাস কিন্তু চলে আসবে কাজের মানে, আর এখানে প্লাস মাইনাস এই মানটা এখানে চলে আসবে। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? টোটাল একটা চক্রে কাজ পাওয়ার জন্য জি স্যার। W1 W2 প্লাস হয়ে যাবে আর W3 W4 মাইনাস হবে। কেন হবে? কেননা W1 আর W2 এর ক্ষেত্রে এটা প্রসারণ হয়েছে, তার মানে গ্যাস নিজে সিস্টেম নিজে পরিবেশের উপরে কাজ করবে। আর যখন সংকোচন হয় তখন পরিবেশ সিস্টেমের উপরে কাজ করলে সেক্ষেত্রে এখানে কাজটা মাইনাস হয়ে যায়। তাহলে একটা চক্রে টোটাল কাজ কত হবে বলো? তাহলে W1 আর W2 যোগ করে W3 আর W4 যোগ করে সেটা মাইনাস করে দিবে ওখান থেকে। সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে একটা পূর্ণ চক্রে কাজ বের করার জন্য কিন্তু এটা করতে হবে। এই কনসেপ্ট গুলো ব্যবহার করে কিন্তু অঙ্ক আসছে পরীক্ষায়, এমসিকিউ সরি তোমার সৃজনশীল প্রশ্ন হয়। আচ্ছা, একটা চক্রে কাজ যদি এটা হয় তাহলে তিনটা চক্রে কাজ কত হবে বলো? তাহলে এই ডাব্লু কে কি করবে? 3 দ্বারা গুণ করে দিবে, তাহলে তোমার তিনটা চক্রে কাজ কত সেটা তুমি পেয়ে যাবে। সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো এই যে আমরা এতক্ষণ যে বিষয়টা আপনারা পড়লাম সেই বিষয়টাকে দেখো এখানে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। আমি চিত্রটা একটু ড্রয়িং করে দেখাচ্ছি। দেখো এই যে চিত্রটা, মানে আমরা এতক্ষণ যে কার্নো ইঞ্জিনের যে চক্রটা দেখানো হলো এটা ওয়াই অক্ষে দিয়ে দাও তোমার পি আর এক্স অক্ষে দিয়ে দাও ভি, এটা হচ্ছে মূল বিন্দু 0। আমি একটু সুবিধার জন্য গ্রাফটাকে আমরা এইভাবে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা শুরুতে কোন পয়েন্ট আমরা পেয়েছিলাম বলো? শুরুতে আমরা এ পয়েন্ট আমরা পেয়েছিলাম। তাহলে এ পয়েন্ট অর্থাৎ গ্রাফের এই বিন্দুটাকে আমি এটা আলাদা কালার নিয়ে একটু দেখাই। আচ্ছা, কালার, আচ্ছা এটাই হচ্ছে তোমার এ বিন্দু, খেয়াল করো। এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে এখন বলো, তোমরা নিজেরা বলো, এখন এ বিন্দুতে আমরা কি পাবো বলো? একটা চাপ পাবো, তাপমাত্রা পাবো, আয়তন পাবো। তো চাপ ধরো P1, আয়তন ধরো V1 আর তাপমাত্রা ধরো T1। বিতে বলো, নিজেরা এখন বলো, বিতে কি হবে? চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2 আর তাপমাত্রা কত? T1। তাহলে আমরা এ থেকে বিতে গিয়ে এখানে কিছু তাপ গৃহীত হয়েছে। কি পরিমাণ তাপ গ্রহণ হলো? Q1 পরিমাণ তাপ গ্রহণ হলো। আচ্ছা, এবার আমরা বি থেকে সি তে যাচ্ছি। এক্ষেত্রে তোমার চাপ পরিবর্তন হয়ে যাবে তোমার P3, আয়তন হচ্ছে V3 আর তাপমাত্রা হচ্ছে T2। তাপমাত্রা কিন্তু চেঞ্জ হবে। এবার আমরা সি থেকে ডি তে যাবো। আচ্ছা বলো তো, সি থেকে ডি তে যেতে গিয়ে এখানে কি করা হচ্ছে? সমষ্ণ সংকোচন করা হচ্ছে। তো সংকোচন হলে তো তোমার কি হবে বলো তো? সংকোচন হলে তাপমাত্রা বেড়ে যাবে, তার মানে তাপমাত্রা স্থির রাখার জন্য কি করতে হবে? তাহলে তাকে কিছু তাপ বর্জন করতে হবে। এই যে বর্জিত যে তাপ, এই তাপটাকে নামকরণ করা হচ্ছে Q2। খেয়াল করো, তার মানে আমার এখানে ডি তে আমরা সমষ্ণ সংকোচন শেষে একটা চাপ পাবো P4, একটা আয়তন পাবো V4 আর তাপমাত্রা কত পাবো বলো তো? T2। তাপমাত্রা T2। এবার আবার আমরা এই ডি থেকে এতে রুদ্ধতাপের সংকোচন শেষে আবার আমরা কোথায় গেলাম? এমন ভাবে সংকোচন গুলো করতে হবে যেন ঠিক এক্স্যাক্টলি আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। তার মানে আগের অবস্থায় ফিরে গেলে আগের যে চাপ, আয়তন, তাপমাত্রা যেটা ছিল তুমি সেটাই পাবে। কি সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই যে এটা হচ্ছে তোমার কার্নো চক্র। তাহলে এ থেকে বি সমষ্ণ প্রসারণ, বি থেকে সি রুদ্ধতাপীয় প্রসারণ। দেখো লেখের মধ্যে কিন্তু প্রকৃতিগত একটা পার্থক্য আছে, নেচার। দেখো সমষ্ণ প্রসারণ যেভাবে হয়েছে, রুদ্ধতাপীয় প্রসারণ খুব দ্রুত নেমে গেছে। খেয়াল করেছো? খুব দ্রুত নেমে যাচ্ছে। দেখো জি স্যার। এগুলো দেখো, এগুলো লেখের প্রকৃতি থেকে বুঝতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমার এই ক্ষেত্রে এ থেকে বি তে কাজ হবে W1, বি থেকে সি তে W2, আবার সি থেকে ডি W3 আর ডি থেকে এ হচ্ছে W4। তাহলে টোটাল একটা চক্রে কাজ হবে, সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। কিন্তু W1 আর W2 টা প্লাস হবে আর W3 আর W4 টা মাইনাস হবে। কেন হবে সেই ব্যাখ্যাগুলো এতক্ষণ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন বলো তো, এই যে আমরা যে ইঞ্জিনটা তোমার এখানে কাজ হলো, এই কাজটা কিন্তু আমরা অন্যভাবেও বের করতে পারি। সেটা তো আমরা W1 W2 যোগ করে W3 W4 যোগ করে আবার সেটা মাইনাস করা হচ্ছে আগেরটা থেকে। সংকোচন প্রসারণের যে কাজ পাবো সেটা যোগ করে, সংকোচনের যে কাজ পাবো সেটা যোগ করে আবার প্রসারণ থেকে টোটাল কাজ থেকে সংকোচনের টোটাল কাজটা মাইনাস করতে হবে, করলে আমরা টোটাল কাজ পাবো। কিন্তু আমরা এই চিত্র থেকে আমরা কিভাবে বের করতে পারি বলো? যেমন আমি যদি বলি এ থেকে বি প্রসারণের ক্ষেত্রে আমরা কাজ কিভাবে বের করব, তাহলে সেটা এই পি বনাম ভি লেখচিত্রে যে ক্ষেত্রফল তৈরি হয় সেখান থেকে আমরা কি কাজ বের করতে পারি না? জি স্যার। তো তোমরা এগুলো দেখবে। হ্যাঁ, আমি ওইগুলো ডিটেলসে যাব না, যেহেতু কনসেপ্ট দেওয়া হয়ে গেছে।
তো এ থেকে লম্ব টেনে দাও, বি থেকে লম্ব টেনে দাও, দিলে যে ক্ষেত্র তৈরি হয় সেই ক্ষেত্রটাই কি কৃত কাজ। আবার বি থেকে সি তে প্রসারণের ফলে তুমি কি করবে, বি থেকে লম্ব টেনে দাও, সি থেকে লম্ব টেনে দাও, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলে কি হবে, কৃত কাজ। তাহলে এ বি সি, এই যে এ থেকে বি হয়ে সি, এই টোটাল কাজ পাওয়ার জন্য কি করবে, তাহলে দুটা ক্ষেত্রফল আমরা যোগ করে দিব। এবারে তুমি সি থেকে যখন ডি তে যাচ্ছ তখন সি আর ডি থেকে লম্ব টেনে দাও আয়তন অক্ষের উপরে, তাহলে যে ক্ষেত্রটা তৈরি হবে সেই ক্ষেত্রে কাজই হচ্ছে তোমার W3। আর ডি থেকে যখন আমরা এ তে যাব তখন ওখান থেকে লম্ব টেনে দাও, দিলে যে ক্ষেত্রটা তৈরি হবে সেই ক্ষেত্রটা হচ্ছে W4। তাহলে আমরা কি বলতে পারি বলো তো, তাহলে আমার এই তোমরা একটু বাসায় চেক করে দেখবে, তাহলে আমার এই এ থেকে বি হয়ে সি ডি এ এখানে আসলে যে টোটাল যে কাজটা হবে সে কাজটা মূলত এই যে এখানে যে তোমার আবদ্ধ যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে এই ক্ষেত্রফলটাই হচ্ছে তোমার কৃত কাজ। অর্থাৎ ওই যে আমরা যে তোমার এ থেকে বি তে যে ক্ষেত্রফল পাবো, বি থেকে সি তে গেলে যে ক্ষেত্রফল পাবো, এই দুটা ক্ষেত্রফল যোগ করব, আবার সি থেকে ডি তে গেলে যে ক্ষেত্রফল পাবো সেটা ওখান থেকে বিয়োগ করব। কেন বিয়োগ করা হচ্ছে, কারণ এই ক্ষেত্রফলটাতে কৃত কাজ এবং এই কাজটা নেগেটিভ, যার জন্য কি করা হচ্ছে, বিয়োগ করা হচ্ছে। বুঝতে পেরেছো? আবার ডি থেকে এতে যখন যাব তখন কাজটা কি হবে, নেগেটিভ, তাহলে ওই জন্য ওই ক্ষেত্রটা মাইনাস করতে হবে, করলে যে কাজটা পাবে সেই কাজটা বলতে মূলত এই যে মাঝখানে ভিতরে যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি হচ্ছে এই ক্ষেত্রফলের সমান। এটা হচ্ছে তোমরা এই জ্যামিতিক যে জ্ঞানটা এটা বইতে করে দেওয়া আছে, তোমরা একটু দেখবে। এই আবদ্ধ ক্ষেত্রফলটাই হচ্ছে তোমার টোটাল কৃত কাজ একটা চক্রে। তো একটা চক্রের কাজ যদি ডাব্লু হয় তাহলে 10টা চক্রের কাজ কত হবে, 10 ইন্টু ডাব্লু হবে। তাহলে যে কোনো যত চক্রের কাজ বের করতে বলা হবে সেটা কি পারা যাবে কিনা একটু আমাকে বলো। জি স্যার, পারা যাবে। তাহলে এক্ষেত্রে তোমার এই কার্যনির্বাহক বস্তুটাকে বারবার এখানে সাইক্লিক প্রসেসের মাধ্যমে বারবার কাজ করানো যায়। তো কাজ করানো গেলে তোমার এখানে কাজের পরিমাণটা কি হবে, বেশি হবে। আর কাজের পরিমাণ বেশি হওয়ার কারণে দক্ষতার মানটাও তোমার কি হবে, বেশি হবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু সমস্যা হচ্ছে এই যে প্রক্রিয়াগুলো বলবৎ করা মানে কার্যকর করা এটা অনেক কঠিন, যার জন্য এই ইঞ্জিনটা এখনো বাস্তবে তৈরি করা সম্ভব হয় নাই। এই জন্য তোমার এই কারণে এই ইঞ্জিনের এই মডেলটাকে বলা হয় কাল্পনিক মডেল। কাল্পনিক বলতে আসলে বাস্তবে যেহেতু রূপদান স্ট্রাকচার তৈরি করা সম্ভব হয় না, এই জন্য এটাকে কাল্পনিক মডেল বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই কার্নো ইঞ্জিনের যে দক্ষতা সেটা যদি আমরা একটু লিখতে চাই, এটা দ্যাট ইজ ইকুয়াল টু নর্মাল তাপ ইঞ্জিনের যে দক্ষতা ছিল সেখান থেকে চলে আসবে Q2 ডিভাইডেড Q1 ইন্টু 100%। আচ্ছা, এখন এক্ষেত্রে এই যে কিউ অর্থাৎ কিউ আর টি কিন্তু পরস্পরের সমানুপাতিক। তোমরা কি জানো যে কিউ যদি বেড়ে যায় তাহলে তাপমাত্রাও কি হয়, বেড়ে যায়। কিউ যদি বাড়ে, তাপ যদি বাড়ে তাহলে তাপমাত্রা কি হয়, বাড়ে। এবং কিউ এবং টি হচ্ছে পরস্পর মোটামুটি সমানুপাতিক, যার জন্য কিউ সমানুপাতিক টি। তো এখন আমরা তাহলে বলো তো, শুরুর দিকে যাও, এ থেকে বি এর ক্ষেত্রে কি ঘটনা হয়েছে বলো, এ থেকে বি তে কি পরিমাণ তাপ শোষণ হয়েছে, সমস্যা প্রসারণ, কি পরিমাণ তাপ শোষণ হয়েছে Q1 এবং কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায়, T1। তাহলে আমরা এখানে কি লিখবো বলো, তোমরা নিজেরা একটু রেসপন্স করো। তাহলে কি আমরা লিখতে পারি না Q1 সমানুপাতিক T1? জি স্যার। আর এটা হচ্ছে এ থেকে বি, এ থেকে বি। এবারে বলো সি থেকে যখন আমরা ডি তে যাচ্ছি তখন আমরা কি বলতে পারি বলো, সি থেকে যখন ডি তে যাচ্ছি T2। তো তার মানে কি আমরা লিখতে পারি না যে তোমার Q2 ডিভাইডেড Q1 দ্যাট ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড T1? দেখো এটা লেখা যায় কিনা। ইয়েস স্যার, লেখা যাবে। তার মানে আমরা এই দক্ষতা সবাই কি বুঝতে পেরেছো, এই যে সমানুপাতিক চিহ্ন উঠানো হলে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবক ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এই অনুপাতটা তৈরি হবে যে Q1 সমানুপাতিক T1 আর Q2 সমানুপাতিক T2। এই সমীকরণ থেকে এই অনুপাত থেকে এই সমীকরণটা তৈরি হবে। তাহলে ফাইনালি আমরা এখানে দক্ষতা পেয়ে যাচ্ছি। যদি তাপমাত্রা দিয়ে দেওয়া থাকে তাহলে এইটা ইউজ করতে হবে 1 মাইনাস T2 ডিভাইডেড T1 ইন্টু কি লিখবো আমরা, 100% লিখবো। যদি তাপ দিয়ে দেওয়া থাকে তাহলে Q2 Q1 লিখবে, আর যদি তাপমাত্রা দিয়ে দেওয়া থাকে তাহলে কি লিখতে হবে, T2 বাই T1 লিখতে হবে। T1 টা কার তাপমাত্রা, T2 টা কার তাপমাত্রা বলো, এটাই কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা। বলো T2 কার তাপমাত্রা, T1 টা কার তাপমাত্রা? স্যার T1 টা স্যার তাপ হচ্ছে তাপমাত্রা, স্যার T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। হ্যাঁ, মানে ওই যে তুমি যে তাপটা শোষণ করেছিলে ওটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। তো তাপ উৎসের তাপমাত্রা এটাকে বলা হচ্ছে তোমার T1 তাপ উৎস মানে হিট সোর্স যেটাকে বলা হয়। আর T2 যেটা সেটা হচ্ছে ওই যে যেটা বর্জন করলো, যে তাপমাত্রায় তাপটা বর্জন করছে এটা হচ্ছে তোমার তাপ গ্রাহক, হিট সিঙ্ক বলা হয় এটাকে। সিঙ্কের তাপমাত্রা মানে উৎসের তাপমাত্রা মানে তাপ উৎস,
আর সিঙ্কের তাপমাত্রা মানে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, এটা তো মনে রাখবে। তাহলে এই T1টা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা আর T2টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। বলো তো অলওয়েজ T1 আর T2 এর মধ্যে রিলেশনটা কি হবে বলো? T1 অলওয়েজ গ্রেটার দেন কি হবে? T2 হবে। T2 হবে। T2 যদি T1 এর চেয়ে বড় হয় তাহলে ইঞ্জিনের দক্ষতা কি হবে জানো? নেগেটিভ হবে। তো নেগেটিভ মানে কি? দক্ষতা যদি নেগেটিভ হয় তার মানে কি এই ইঞ্জিনটা কি কাজ করবে, নাকি জনগণ তোমাকে এইরকম ইঞ্জিন যদি তুমি বাজারে ছাড়ো তাহলে তোমাকে গণধোলাই দিবে? বলো। গণধোলাই দিবে। স্যার গলা ধুলাই দিয়ে। তাহলে T2 কিন্তু কখনোই T1 এর চেয়ে বড় হতে পারে না, এটা মনে রাখবে। এবং কোন ইঞ্জিনের দক্ষতা কিন্তু 100% হতে পারে না। 100% দক্ষতা কখন হবে জানো? যখন সে এই যে T2 এর মানটা যখন 0 হবে। T2 যদি 0 হয় তখন কিন্তু দক্ষতা তোমার কত হবে? 100% হবে। তো T2 0 হওয়ার অর্থ কি জানো? T2 0 হওয়ার অর্থ হলো যে সে যে পরিমাণ তাপ শোষণ করেছে ওই পরিমাণ তাপ কাজে রূপান্তর করেছে। কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কারণ কি বলেছেন বলো? বিজ্ঞানী সাদী কারণ কি বলেছেন? যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে এই পৃথিবীতে এমন কোন যন্ত্র সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব যা না, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে সক্ষম। এইরকম যন্ত্র আবিষ্কার করা সম্ভব নয়। তার মানে এই ক্ষেত্রে কোনো ইঞ্জিনের দক্ষতা কিন্তু 100% হতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে দক্ষতা কেন বেড়ে যাবে? কারণটা হচ্ছে এই যে এটা একটা প্রত্যাগামী ইঞ্জিন, এই প্রত্যাগামী ইঞ্জিন হওয়ার কারণে কার্যনির্বাহক বস্তুকে বারবার এটাকে ব্যবহার করা যায়, রিইউজ করা যায়। কিন্তু নর্মাল তাপ ইঞ্জিনগুলোর ক্ষেত্রে এটা রিইউজ করা যায় না, যার জন্য তোমার ওটা একটা সাইকেলই হয়। কিন্তু এই প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে বারবার এই সাইকেলটা পুনরাবৃত্তি হয়, ফলে কাজের মানটা বেড়ে যায়। আর কাজের মানটা বেড়ে গেলে দক্ষতাও তোমার কি হবে? বেড়ে যাবে। আর একটা জিনিস একটু মনে রাখবে, একটা ইঞ্জিন প্রত্যাগামী না অপ্রত্যাগামী এটা কি দিয়ে আমরা প্রমাণ করব বলো? একটা ইঞ্জিন প্রত্যাগামী না অপ্রত্যাগামী সেটা আমরা কি দিয়ে প্রমাণ করতে পারি? সেটা আমরা প্রমাণ করতে পারি এই যে কিছুক্ষণ আগে একটা রিলেশন আমরা লিখেছিলাম, সেটা হচ্ছে Q2 ডিভাইডেড Q1। ওই যে ওই সমীকরণ থেকে যে Q সমানুপাতিক T থেকে যে রিলেশনটা আমরা লিখেছিলাম, Q2 এটা একটা প্রমাণও আছে, প্রমাণে গেলে বড় একটা ক্লাস নষ্ট হবে। Q2 ডিভাইডেড Q1 ইকুয়াল টু T2 ডিভাইডেড T1 যদি হয়, অর্থাৎ এখানে বর্জিত শোষিত তাপের যে অনুপাত আর এখানে বর্জিত শোষিত, আচ্ছা উপরে হচ্ছে তোমার নিচেরটা T1 হবে, হ্যাঁ উপরে T2 নিচে T1। তো এই যে তোমার বর্জিত তাপমাত্রা শোষিত তাপমাত্রা এটার অনুপাত যদি সমান হয় তাহলে এই ইঞ্জিনটাকে আমরা কি বলবো? প্রত্যাগামী ইঞ্জিন বলবো। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, P1 বাই T1 দ্যাট ইজ ইকুয়াল টু Q2 ডিভাইডেড T2। দেখো তো এটা লেখা যায় কিনা? স্যার নিচে ওটা T1 হবে না? হ্যাঁ এটা T1 হবে। 1টাকে আমরা বাম পাশে নিয়ে এসেছি আর 2টাকে ডান পাশে নিয়ে গেলাম। এটা যদি ইকুয়াল টু হয় তাহলে এটা একটা প্রত্যাগামী ইঞ্জিন, এটা মনে রাখো। এটা হচ্ছে প্রত্যাগামী ইঞ্জিন, প্রত্যাগামী বা প্রত্যাবর্তী, প্রত্যাগামী ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনই হচ্ছে একটা প্রত্যাগামী ইঞ্জিন, ঠিক আছে? আর যদি তোমার এই যে Q1 বাই T1 দ্যাট ইজ নট ইকুয়াল টু Q2 ডিভাইডেড T2 হয়, তাহলে এই ইঞ্জিনটাকে আমরা কি বলবো? অপ্রত্যাগামী। অপ্রত্যাগামী। তাহলে একটা ইঞ্জিন প্রত্যাগামী না অপ্রত্যাগামী, তাহলে এটা আমরা কি দিয়ে টেস্ট করবো? এটা কিন্তু অঙ্ক পরীক্ষা আসছে, বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো আসছে। অপ্রত্যাগামী ইঞ্জিন। তাহলে একটা ইঞ্জিন প্রত্যাগামী না অপ্রত্যাগামী এটা আমরা কি দিয়ে বলবো বলো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? যদি Q1 বাই T1 আর ইয়েস স্যার, যদি Q1 বাই T1 আর Q2 আর T2 বাই T2 যদি সমান হয় তাহলে স্যার সেটা প্রত্যাগামী, আর যদি সমান না হয় সেটা হচ্ছে অপ্রত্যাগামী। বাকিরা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কার্নো ইঞ্জিনের কার্যপ্রণালী কি, গঠন কি, এটা কিভাবে কাজ করে, দক্ষতা কিভাবে বাড়ে, এটা ইঞ্জিনের দক্ষতাতে 100% হতে পারে না। আবার কোন ইঞ্জিনকে আমরা প্রত্যাগামী বলবো বা কোন ইঞ্জিনকে আমরা কার্নো ইঞ্জিন বলবো আর কোন ইঞ্জিনকে আমরা অপ্রত্যাগামী ইঞ্জিন বলবো, সেই বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো এই সমীকরণগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো না জানলে কিন্তু অঙ্ক করা যাবে না। এগুলো থেকে পরীক্ষা অঙ্ক এসছে, বোর্ড পরীক্ষা প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয়, ইঞ্জিন থেকে বেশি প্রশ্ন হয় পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা যদি একটা অঙ্কে চলে যাই, আজকে খুব বেশি সময় নাই, আগামী দিনে আমরা অনেক অঙ্ক করব। তো ধরো আমরা এখানে যদি তোমার বলা হয় যে তোমার একটা প্রত্যাগামী ইঞ্জিন, তো প্রত্যাগামী ইঞ্জিন যখনই বলা হবে তখন অবশ্যই তোমাকে কি বুঝতে হবে? এটা একটা কার্নো ইঞ্জিন। তো একটা প্রত্যাগামী ইঞ্জিন ধরো তোমার 5000 জুল এত তাপমাত্রায়, আচ্ছা একটা প্রত্যাগামী ইঞ্জিন ধরো তোমার
600 কেলভিন তাপমাত্রায় ধরো 5000 জুল তাপ শোষণ করেছে, ঠিক আছে, এবং এই ইঞ্জিনটা তাপগ্রাহকে ধরো তোমার 450 কেলভিন তাপমাত্রায় কিছু তাপ বর্জন করেছে। এখানে কি পরিমাণ তাপ বর্জন করেছে সেটা বলা নাই। এখন তোমাকে বের করতে বলা হলো যে এই ইঞ্জিনটির দক্ষতা কত আর বর্জিত তাপ কত। আচ্ছা, এখন বলো তো দক্ষতা কত, এটা আমরা বের করতে চাচ্ছি। এখন বর্জিত তাপটা কত সেটা আমরা কিভাবে বের করব? So যে Q1/T1 is equal to Q2/T2 ওই সমীকরণটা দিয়ে। হ্যাঁ, অনেকে কিন্তু সরাসরি এটা বলে দিতে পারে যে সে এখানে তোমার এই যে এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রা মাইনাস করে কিন্তু অনেকে করতে পারে, যেহেতু আমরা জানি যে W = Q1 - Q2। তো সেটা কিন্তু অনেকে আবার এই সেন্সটা অ্যাপ্লাই করে, যেহেতু তোমার এই তাপমাত্রা রেসপেক্টে এই তাপ, তাহলে এই তাপের রেসপেক্টে এই তাপমাত্রা পাওয়া যাবে, সুতরাং তাপমাত্রা ব্যবধান করলে হয়ে যাবে। না, ওটা কিন্তু কখনোই সম্ভব না। যেহেতু একটা প্রত্যাগামী ইঞ্জিন, সুতরাং সূত্র দিয়ে ইউজ করতে হবে। Q1/T1 দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা? Q2/T2। সমস্ত মান কিন্তু আমাদের জানা আছে। T1 600 কেলভিন, T2 450 কেলভিন, Q1টা 5000, আর এখান থেকে আমরা Q2 এর মানটা কত সেটা আমরা পেয়ে যাব। তাপ গ্রাহকের যে তাপমাত্রা সেটা তোমার কি পরিমাণ তাপ বর্জন করেছে গ্রাহকের সেটা আমরা পেয়ে যাব 3750। যাই, আর দক্ষতা বের করার জন্য আমরা কি করব? সরাসরি যেহেতু তাপমাত্রা বলা আছে, তাহলে 1 - T2 ডিভাইডেড T1 ইনটু আমরা কি করব 100% 100 দ্বারা গুণ করে দিব। তাহলে আমাদের এখানে সিম্পল একটা অঙ্ক, এটা এই অঙ্ক পরীক্ষা আসবে না, কিন্তু ভালো ভালো অঙ্ক আছে যেগুলো আমরা আগামী ক্লাসে করাবো, সৃজনশীল প্রশ্ন করাবো আগামী ক্লাসে। তো T2 এর মানটা কত? 600 কেলভিন, আর 600 না, এটা হচ্ছে 450 কেলভিন, আর T1 কত? 600 কেলভিন। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব? দক্ষতা পেয়ে যাব 25%। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাচ্ছি? 45% দক্ষতা পেয়ে যাচ্ছি। এবারে বলো তো, আমি এই ইঞ্জিনটার দক্ষতা আমি বৃদ্ধি করতে চাই, তো দক্ষতা কিন্তু অনেকভাবে বৃদ্ধি করা যায়। এই সমীকরণ থেকে বলো তো দক্ষতা আমরা কি কি ভাবে বৃদ্ধি করতে পারি? এই সমীকরণ থেকে বলো। কোনোভাবে যদি আমরা T1 এর মানটাকে যদি আমরা বাড়াতে পারি, ধরো T2 স্থির, ঠিক আছে, T2 স্থির রেখে যদি আমরা T1 এর মান বাড়াতে পারি তাহলে কিন্তু দক্ষতা বৃদ্ধি পাবে। এটা এক নাম্বার তোমার টেকনিক। 2 নাম্বার টেকনিক হচ্ছে যে আমরা T2 এর মানটা যদি কমাতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আবার T1টাকে কি রাখতে হবে? স্থির রাখতে হবে। এটা একটা টেকনিক। আচ্ছা, আর লাস্ট ওয়ান আর একটা টেকনিক হচ্ছে যে আমরা T1টাকে আমরা একসাথে দুইটা করা সম্ভব হয় না। T1টাকে তুমি বাড়াবে, পক্ষান্তরে আবার T2টাকে তুমি কি করবে? কমিয়ে দিবে। তো দুইটা একসাথে করা সম্ভব হয় না, যার জন্য আসলে তোমার কিন্তু তোমার অঙ্ক করার ক্ষেত্রে আমরা করতে পারি যে কোন ক্ষেত্রে দক্ষতা বেশি হবে। তাহলে এই তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আমরা দক্ষতা বৃদ্ধি করতে পারি। উচ্ছেদ তাপগ্রাহকের তাপমাত্রা স্থির রেখে উচ্ছেদ তাপমাত্রা বৃদ্ধি করে, 2 নাম্বার হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা কমিয়ে উচ্ছেদ তাপমাত্রা স্থির রেখে, আর 3 নাম্বারটা হচ্ছে উচ্ছেদ তাপমাত্রা বৃদ্ধি করে পক্ষান্তরে তাপগ্রাহকের তাপমাত্রা কমিয়ে। এই তিনটা উপায়ে আমরা এই ইঞ্জিনের দক্ষতা কি করতে পারি? বৃদ্ধি করতে পারি। তো আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা আগামী ক্লাসে এই কনসেপ্টগুলো ব্যবহার করে অঙ্ক করব, কিন্তু এই তিনটা পয়েন্ট তোমরা একটু ভালো করে পড়ে